নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। আজকে একটি অনবদ্য ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রস্তুত হয়েছি। আজকে আমি 5টি সেক্টর থেকে 5টি শেয়ারের নাম বলবো যেটি আগামী 5 বছরে খুব ভালো রিটার্ন দিতে পারে। এই মুহূর্তে এই শেয়ারগুলি একটি ডিসকাউন্টেড প্রাইসে রয়েছে। এই শেয়ারগুলির মধ্যে সবথেকে ভালো জিনিস যেটা আরওই, আরওসি, পি রেশিও, এই তিনটে খুব অনবদ্য জায়গায় রয়েছে। পেগ রেশিও খুব ভালো রয়েছে, ডেট টু ইকুইটি খুব কম রয়েছে এবং প্রফিটও ধীরে ধীরে বাড়ছে। এই শেয়ারগুলোকে খুঁজে বার করতে একটু সময় লেগেছে এবং একটু এফোর্ট দিতে হয়েছে। তো বন্ধুরা, যদি তোমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে যাবে, সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বন্ধুরা, সবার প্রথমে যে শেয়ারটির কথা বলবো সেটি শেয়ার মার্কেটের সাথে জুড়ে থাকা একটি শেয়ার, একটি ব্রোকারেজ ফার্মের কথা বলবো। এটি ভারতবর্ষে ওয়ান অফ দ্য লিডিং ব্রোকারেজ ফার্ম। এবার আমাদের ভারতবর্ষে যে পপুলেশন রয়েছে তার মধ্যে মাত্র 11 থেকে 12%ই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে বসে আছে এবং তারা খুব কম পরিমাণে আমরা শেয়ার মার্কেটে প্রেজেন্স আমাদের রয়েছে। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাতে যদি দেখা যায় সেটা 50 to 60%-এর মতন দেখা যায়। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে এখনও প্রচুর স্কোপ রয়েছে যে প্রচুর নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে এবং যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে যারা মার্কেট লিডার আছে তারা সেই মার্কেটটাকে খুব ইজিলি ক্যাপচার করতে পারে। এবং এই ট্রেডিং ফেসিলিটির ভেতরে কিংবা ইনভেস্টিং ফেসিলিটির ভেতরে সবথেকে ভালো সার্ভিস প্রোভাইডারদের মধ্যে একটি হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ানের যদি আমরা দেখি মার্কেট ক্যাপিটাল 20,000 কোটি টাকা, বেশ একটা লার্জ ক্যাপের কাছাকাছি, একটা সদ্যমতো লার্জ ক্যাপ বলতে পারি। যদি মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 করোড়সে বেশি হয় তাহলে তাকে আমরা লার্জ ক্যাপ বলি। তো সেখানে সবে মাত্র 20,800 কোটি টাকা। আগামী দিনে প্রচুর স্কোপ রয়েছে। কারেন্ট মার্কেট প্রাইস 2301 টাকা রয়েছে। হাইয়েস্ট কত গেছিলো? 3500 টাকা। তো ফার্স্ট টার্গেট হিসাবে আমি বলতেই পারি যে 3500 টাকা অবশ্যই টাচ করবে। কোম্পানির ভেতরে আদার্স কোনো প্রকার ফল্ট কিংবা নেগেটিভ নিউজ নেই, শুধুমাত্র এই বড় কারেকশানের জন্যই এটা পড়েছে। তো সেখানে যদি আমরা আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা হচ্ছে 38%, খুবই ভালো। যদি আমরা আরওই দেখি তাহলে 43.3%, খুবই ভালো। এগুলো পাওয়া যায় না, এরকম রিটার্ন ডেটা সাধারণত অন্যান্য স্টকের ক্ষেত্রে দেখা যায় না। সেখানে এই স্টকটা খুব ভালো রয়েছে। যদি ফেস ভ্যালু দেখি আমরা 10 টাকা ফেস ভ্যালু, যেটা ফার্দার যদি স্প্লিট হয় তাহলে আমরা স্প্লিটের সুবিধা পাবো, একটি শেয়ারের জায়গায় 10টি শেয়ার হয়ে যেতে পারে। যদি আমরা এখানে প্রাইস টু আর্নিং দেখি তাহলে 15 রয়েছে, 20-র নিচে রয়েছে এবং স্কোপ রয়েছে পরবর্তীকালে আরও বেশি হতে পারে। এটা আন্ডার ভ্যালুড এই মুহূর্তে আমার মনে হচ্ছে। ডেট টু ইকুইটি রয়েছে প্রায় 0.6 আমরা ধরে নিতে পারি, যেটা 1-এর নিচে রয়েছে, তো সেখানে কোনো ব্যাপার নয়। যদি আমরা এটা দেখি যে প্রত্যেকটা শেয়ারে কত টাকা আর্নিং হচ্ছে তাহলে আমরা 151 টাকা আর্নিং দেখতে পারি। যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখি তাহলে সেটা হচ্ছে 12.3, সেখানে আমাদের কাছে এখানে রয়েছে 15.6। তো স্লাইটলি ইন্ডাস্ট্রি থেকে ওভারপ্রাইজড হলেও ওভারঅল শেয়ারটি অনেকটাই বেশি জাস্টিফাইড এবং ন্যায্য মূল্যে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যদি আমরা ইয়ার টু ইয়ার প্রফিটের যদি ধারা দেখি তাহলে পরে আমরা যদি এখান থেকে 2020 থেকে দেখি তাহলে 82 কোটি টাকা নেট প্রফিট ছিল। নেট প্রফিট ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পরে যে প্রফিট থাকে সেটা হচ্ছে নেট প্রফিট। সেখানে 82 কোটি টাকা ছিল, তারপরে প্রায় 300 কোটি টাকা হয়ে গেছে, সেখান থেকে প্রায় 600 কোটি টাকা হয়েছে, 890, 1100, এই মুহূর্তে লাস্ট 12 মান্থে হয়ে গেছে প্রায় 1400 কোটি টাকা। তার আমরা বুঝতে পারছি একটা এক্সপোনেনশিয়াল গ্রাফে প্রফিটটা বেড়ে যাচ্ছে, যেটা ফার্দার শেয়ার প্রাইসেও রিফ্লেক্ট হতে পারে। যদি এখানে ফরেনার হোল্ডিংয়ে দেখি তাহলে পরে আমরা দেখতে পারবো যে ফরেনার হোল্ডিং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে বেড়েছে। যেখানে ফরেনাররা কন্টিনিউয়াস সেলিং করে যাচ্ছে সেখানে এই শেয়ারের ভিতরে ফরেনার হোল্ডিং 1%-এর মতন বেড়েছে। ডোমেস্টিক হোল্ডিংও এখানে 14% রয়েছে, যেটা আগে 12.73 ছিল। খারাপের মধ্যে একটি খারাপ, খুব একটা খারাপ নয়, হালকা খারাপ রয়েছে, যেটা প্রোমোটার হোল্ডিং 35%, যেটা 40% উপরে হলে ভালো হতে পারে, কিন্তু এখন 35% রয়েছে। যদি সেরকম সুযোগ আসে তো কোম্পানি হয়তো বাইব্যাক করতে পারে। পাবলিকের কাছে 36% রয়েছে, সেই জন্য একটু ভলাটিলিটি শেয়ারটার ভিতরে আমরা সবসময় দেখতে পারবো। লিকুইডিটির প্রবলেম সেখানে খুব একটা হবে না এবং আমরা ফার্দার যদি কোনো র্যালি আসে, যেহেতু এই শেয়ারগুলোতে বেশি পরিমাণে ফরেনার এবং ডোমেস্টিক হোল্ডিং রয়েছে, তাহলে এটি একচেটি একটা বুল রান দিতে পারে। যদি আমরা এবার চার্টের দিকে দেখি তাহলে চার্টে আমরা অবশ্যই দেখতে পারবো যে 200 দিনের যে অ্যাভারেজ লাইন রয়েছে এবং 50 দিনের যে অ্যাভারেজ লাইন রয়েছে এই মুহূর্তে দুটোরই নিচে রয়েছে, 50 দিনের কাছাকাছি রয়েছে এবং 200 দিনের নিচে রয়েছে। তার মানে যখন এটা একটা গোল্ডেন ক্রসওভার তৈরি করবে, যার মানে 50 দিনে এই লাইনটি যখন উপরের দিকে 200 দিনের লাইনকে ক্রস করবে, তখন একটা বেশ স্টকের ভেতরে আমরা তেজি দেখতে পারবো, খুব বেশি পরিমাণে ব্রেকআউটের চান্স রয়েছে। তো এই মুহূর্তে অনেকটাই ডিসকাউন্টেড প্রাইস এটা পাওয়া যাচ্ছে। এটা তোমরা ফার্দার কনসিডার করতে পারো, তবে বাই করার আগে অবশ্যই নিজের অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবে। নেক্সট আমি যে শেয়ারটির কথা বলবো সেটা হচ্ছে রেমার্স লিমিটেড। সবাই রেমার্সের সম্পর্কে জানো যে এটা প্রিমিয়াম ক্লোদিং ওয়্যার এবং প্রিমিয়াম ক্লোদিং ওয়্যারের ডিমান্ড ধীরে ধীরে বাড়ছে। ভারতবর্ষের ভেতরে যত ধরনের
প্রোগ্রাম বলি আমরা, যদি কর্পোরেট অনুষ্ঠান বলি কিংবা যদি ফর্মাল ড্রেসিংয়ে যদি আমরা কথা বলি, সেদিকে রেমন্ডস একচেটিয়া বিজনেস করে এবং এদের আদার্স উইংসও রয়েছে। সেই আদার্স উইংসগুলো হচ্ছে রিয়েল এস্টেট, এফএমসিজি, ইঞ্জিনিয়ারিং, এসব ক্ষেত্রেও এরা বিভিন্নভাবে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। সেই থেকে যদি আমরা দেখি তো এখন কারেন্ট প্রাইস রয়েছে প্রায় 1450 টাকার মতন, হাই গেছিলো 2381 টাকা। এবার এখানে আরও ইম্পর্ট্যান্ট জিনিস যেটা ROCE 30%, ROE 44% রয়েছে, যেটা খুবই ভালো। ফেস ভ্যালু 10 টাকা দেখতে পারি, ফার্দার স্প্লিট হলে ওটা স্প্লিটের সুবিধা আমরা নিতে পারবো। প্রাইস টু আর্নিং 30 রয়েছে, PE রয়েছে ইন্ডাস্ট্রি PE প্রায় 31 রয়েছে, তার মানে একটু আন্ডার ভ্যালুডই রয়েছে। এখানে যদি আমরা EPS দেখি, তার মানে এই মুহূর্তে তোমরা দেখো কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 1400 টাকা, আর্নিং পার শেয়ার রয়েছে 1160 টাকা, যেটা খুবই ভালো একটা পয়েন্টে রয়েছে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে আমরা ফার্দার যদি এটাকে হোল্ড করে বাই করে ফিউচারে এটার প্রাইস আরও মাল্টিব্যাগার হতে পারে, কিন্তু হোল্ড করতে হবে। এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি রাতারাতি দুম করে বেড়ে যায় না, একটু ধীরে ধীরে বাড়ে। সেই জিনিসটাকে বুঝতে হবে। বিজনেস এরকম কোনো দিনও হবে না যে টেক্সটাইল ক্রাইসিস হচ্ছে। যদি টেক্সটাইল ক্রাইসিসের মতো সিচুয়েশান আসে তাহলে পরে এদের প্রাইস খুব রাতারাতি বাড়তে পারে, কিন্তু কোম্পানির যে প্রফিট রয়েছে, কোম্পানির যে ডেটা রয়েছে, সেটা সাজেস্ট করছে ধীরে ধীরে কোম্পানিতে গ্রোথ হচ্ছে এবং আরও বিভিন্ন সেক্টরটা এক্সপ্যান্ড করছে। সেদিক থেকে একটি ভালো কোম্পানি। যদি আমরা ইয়ার টু ইয়ার প্রফিটের কথা বলি, তাহলে 2021-এ আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভে ছিল, সেখান থেকে কোম্পানি পজিটিভে এসছে। 265 কোটি টাকা নেট প্রফিট ছিল, সেখান থেকে কোম্পানি ভালো রেজাল্ট করেছে, 537 কোটি টাকা এসে, এবং সেখান থেকে 3 গুণা হয়ে গেছে, 1643 কোটি টাকা অবধি কোম্পানি বিজনেস করেছে এবং নেট প্রফিট আর্ন করেছে। এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে লাস্ট 12 মান্থে যেটা আর্নিং রয়েছে 7728, মানে এটা যে কত টাইমস তোমরা নিজের হিসেব করতে পারো, প্রায় 5 টাইমস থেকে 6 টাইমসের কাছাকাছি চলে গেছে। তো এটার ইম্প্যাক্ট যদি এর প্রাইসে আসে তাহলে কত মাল্টিব্যাগার হতে পারে সেটা একবার এখানে ঢুকিয়ে নাও এবং নিজের অ্যানালাইসিস অবশ্যই করবে। যদি আমি এর ফার্দার প্রোমোটার হোল্ডিং দেখি, প্রোমোটার হোল্ডিং খুবই ভালো জায়গায় রয়েছে, 48%। কোম্পানি নিজের ডিসিশন নিজে নিতে পারে, কোম্পানি সেখানে কোনো প্রবলেম হবে না। এবং দেখো, ফরেন ইনভেস্টরদের ওখানে ইনভেস্টমেন্ট রয়েছে 15%, ডোমেস্টিকদের কাছেও রয়েছে, এবং আমরা দেখছি যে রিটেলার কাছে 28% রয়েছে। দ্যাট ইজ এনাফ। খুবই ভালো একটা পজিশনে কোম্পানি রয়েছে, ডেটাও ভালো রয়েছে, আর্নিংও খুব ভালো রয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কোম্পানির ভেতর প্রোমোটার হোল্ডিং, ফরেনার হোল্ডিং, ডোমেস্টিক হোল্ডিংয়ের প্যাটার্নটাও কীরকম রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। কোম্পানিটা একটি আকর্ষণীয় প্রাইস রেঞ্জে রয়েছে। এবার একটু চার্টের দিকে একটু চোখ রাখবো। যদি চার্টের দিকে চোখ রাখি তাহলে আমরা দেখবো যে 200 দিনের যে গ্রাফ রয়েছে সেটা নিচে ট্রেড করছে এবং 50 দিনের গ্রাফের হালকা উপরে ট্রেড করছে। তার মানে এখানে একটা গোল্ডেন ক্রস বড় আমরা ফিউচারে দেখতে পারি, যেখান থেকে একটা ভালো ব্রেকআউটের সম্ভাবনা আছে। যদি টার্গেটের কথা বলো, সবার প্রথমে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটাকে টেস্ট করতে পারে। তো এটা মোটামুটি প্রায় 2000 থেকে 1800 ভেতরে 1900 টাকা মতো একটা টার্গেট থাক। যদি আমরা ফিউচার টার্গেটের কথা বলি তাহলে পরে আমরা 52 উইক্সের ভেতরে যেটা হাই ছিল সেই প্রায় 2300 টাকার কাছাকাছি, সেটাতে আমরা টাচ করতে পারো, ব্রেকআউট আসতে পারে। সেজন্য এই শেয়ারটিকে তোমরা একবার কনসিডার করতে পারো এবং ভালো করে রিসার্চ অবশ্যই করে নেবে। নেক্সট যে শেয়ারটির কথা বলবো, এই শেয়ারটির সম্পর্কে সবাই শুনেছো, সেটি হচ্ছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। এটা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং এই মুহূর্তে লাস্ট 3-4 বছর ধরে, বিশেষত করোনার পরে যে ফার্মা সেক্টরের ভেতরে একটা বুম দেখা গেছিলো, সেটা প্রায় কনসলিডেট হয়ে গেছে। এই মুহূর্তে শেয়ারগুলো বহুতই খুবই ভালো প্রাইসে আমরা পাচ্ছি। 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। লার্জ ক্যাপ রাতারাতি কোথাও যাচ্ছে না, থাকছে এই সব কোম্পানি ব্যাকবোন অফ দ্য মার্কেট এবং সেক্টর। কারেন্ট মার্কেট প্রাইস 1100 টাকা, হাইয়েস্ট গেছিলো 1400 টাকা। ঠিক আছে, এখান থেকে যদি স্টক পিই দেখি তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি 18.3 রয়েছে। ইন্ডাস্ট্রি পিই যদি আমরা দেখি তাহলে 30.9 রয়েছে। তার মানে আমি বলতে পারি অনেকটাই আন্ডার ভ্যালুড। যদি ROCE দেখি 26% রয়েছে, যদি ROE দেখি 21% রয়েছে। ফেস ভ্যালু 1 টাকা রয়েছে, স্প্লিটের হয়তো ফার্দার হবে না, যদি হয় তো খুব বেশি 0.5 ফেস ভ্যালু যেতে পারে, এর থেকে বেশি হবে না। যদি পে রেশিও দেখে 0.75 রয়েছে, মানে আন্ডার ভ্যালুড। এখান থেকে আমরা বুঝতে পারছি ইপিএসটা একটু কম রয়েছে। আমি বলে দিচ্ছি যে ইপিএসটা একটু কম রয়েছে, তবে এখানে হতাশ হওয়ার কিছু নেই। ইপিএসটা এটাই বোঝানোর চেষ্টা করে যে একটা কোম্পানিতে যে আমরা শেয়ারের টাকাটা দিচ্ছি তার পরিবর্তে কোম্পানি কত টাকা আর্ন করছে সেটাই বোঝায়, আর্নিং পার শেয়ার হিসেবে বোঝায়। এটা ডাইরেক্টলি আমার শেয়ার প্রাইসে রিফ্লেক্ট হয় না, কিন্তু এটা একটা কোয়ান্টিফিকেশন অফ ইউর ইনভেস্টমেন্ট হিসাবে দেখা যায়। কিন্তু যেহেতু আমাদের এটাও বুঝতে হবে যে বিজনেস টাইপটা একটু আলাদা, ঠিক আছে, বিজনেসটা শুধুমাত্র প্রোডাক্ট সেলিং না, এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, টেস্টিং ল্যাবরেটরিজ, এগুলোর ভিতরে কাজ করে, সেজন্য ইপিএস একটু কম হয় এসব ক্ষেত্রে। যদি আমি প্রফিটের কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট হচ্ছে 2000 কোটি টাকা মতো নেট প্রফিট ছিল 2020-তে, তারপরে একটু কম ছিল, তারপরে আবার 2100 কাছাকাছি ছিল, তারপরে 2023-এ প্রায় ডবল হয়ে গেছে 4500 কোটি টাকার মতন, তারপরে 5500
অলরেডি 5,500 কোটি টাকার প্রফিট লাস্ট 12 মান্থস হয়ে গেছে। এই মাসের পরে হয়তো যখন আবার রেজাল্ট অ্যানাউন্স হবে তখন সেটা হয়তো 6,500-এর কাছাকাছি মোটামুটি একটা এস্টিমেট যেতে পারে। সেদিক থেকে আমরা বলতে পারি যে প্রফিটের গ্রোথ আমরা অবশ্যই দেখতে পারবো। যদি আমরা প্রোমোটার হোল্ডিংয়ের কথা বলি, তার 26% রয়েছে, যেটা একটু নেগেটিভভাবে আমি দেখছি, কারণ আমি অলওয়েজ বিশেষ করে 40%-এর উপরে যখন প্রোমোটার হোল্ডিং থাকে তখন কোম্পানিতে ডিসিশন মেকিং খুব ভালো হয় এবং কোম্পানির হাতে অনেক বেশি কন্ট্রোল থাকে। হয়তো এই কোম্পানিতে অত বেশি কন্ট্রোল নেই, কিংবা হয়তো ফান্ড রেজের জন্য এসব করেছে, ফার্দার হয়তো বাইব্যাক করতে পারে অনেক বড় লার্জ ক্যাপ। সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে হ্যাঁ, লার্জ ক্যাপের দরুন হয়তো এর প্রাইস আমরা যেই হিসাবে আশা করি যে স্মল ক্যাপ হু করে বাড়বে, সেটা হয়তো পারবে না, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি রেজাল্ট দেবে। এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ফরেনার হোল্ডিং প্রায় প্রোমোটার হোল্ডিংয়ের কাছাকাছি রয়েছে। তারপরে যদি ডোমেস্টিক হোল্ডিং থেকে, ডোমেস্টিক হোল্ডিং 22% রয়েছে এবং পাবলিকের কাছে 23% রয়েছে, তার মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড রয়েছে। এইসব ক্ষেত্রে আমাদের একটা যে মাথা রাখতে হবে যে কোম্পানিতে অলওয়েজ একটা না একটা ভলাটিলিটি নির্ভর করে, সেজন্য ইনভেস্ট করার আগে একটু রিসার্চ করে ইনভেস্ট করবে। কোম্পানি এই মুহূর্তে যে প্রাইসে রয়েছে সেটা অনেকটাই ন্যায্য মূল্যের প্রাইসে রয়েছে, সেই জন্য এই মুহূর্তে যদি কেউ বাই করে কিংবা বাইয়ের চিন্তাভাবনা করে তাহলে সে অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে পাবে, যেটা হয়তো পরবর্তীকালে যখন হাই প্রাইসে চলে যাবে সেই সব ক্ষেত্রে এরকম যদি প্রোমোটার হোল্ডিং কিংবা পাবলিক হোল্ডিং থাকে সেখানে একটু রিস্কি হয়ে যায়, কারণ প্রাইসটা ভলাটিলিটির ভিতরে চলে যায়। অ্যাটলিস্ট প্রোমোটারের কাছে যদি আরেকটু বেশি থাকতো তাহলে তো আরেকটু ভালো হতো, কিন্তু সব কিছু আমরা পাই না, সব ডেটা এক কোম্পানির ভিতরে চলে আসে না, কিছু হারাতে হয়, কিছু পেতে হয়। যদি আমরা চার্টের দিকে দেখি তো চার্টে আমরা দেখবো যে 200 দিনের যে গ্রাফ রয়েছে এবং 50 দিনের যে গ্রাফ রয়েছে তার থেকে নিচে এই মুহূর্তে ট্রেড করছে, তার মানে কোম্পানি অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে ট্রেড করছে। তবে এখানে আরেকটা জিনিসও দেখতে হবে, এইসব কোম্পানিতে যখন তুমি ইনভেস্ট করবে সেই ইনভেস্টগুলো লামসামে খুব বড় অ্যামাউন্টে যাতে না হয়, তোমার ক্যাপাসিটি অনুযায়ী ধীরে ধীরে অল্প অল্প করে করবে। কারণ আমি অলওয়েজ বিশ্বাস করি যখন গোল্ডেন ক্রস ওভার তৈরি হওয়ার চেষ্টা হয়, যখন 200 দিনের অ্যাভারেজ, 50 দিনের অ্যাভারেজ এবং কারেন্ট মার্কেট প্রাইস এরকম পজিশনে থাকে এবং 200 দিনের অ্যাভারেজকে যখন 50 দিনের অ্যাভারেজ নিচের থেকে ক্রস করে, এইসব পজিশনে যদি আমরা বাই করি তখন আমাদের ম্যাক্সিমাম চান্স থাকে যে কম সময় বেশি প্রফিট হবে। কিন্তু এই মুহূর্তে এই স্টকটিতে হয়তো একটু বেয়ারিশ ট্রেন্ড রয়েছে, সেটা তোমাদেরকে বলে দেওয়া আমার দায়িত্ব। ইনভেস্ট করার আগে অবশ্যই রিসার্চ করে নেবে। এই মুহূর্তে যে শেয়ারটির কথা বলো সেটি হচ্ছে একটা আন্ডারডগ শেয়ার। এই শেয়ারটিকে আমরা সবাই কোথাও না কোথাও দেখেছি, কোনো না কোনো রেলওয়ে প্ল্যাটফর্মে কিংবা কোনো একটা বিয়ে বাড়িতে কিংবা কোথাও না কোথাও দেখেছি। কির্লোস্কার ব্রাদার্স, যারা ইঞ্জিনিয়ারিং করেছো তারা জানো কির্লোস্কার ব্রাদার্সের নাম অলরেডি শুনেছ, বিভিন্ন ল্যাবের ইকুইপমেন্টে থাকে। এটি একটি ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট এবং জেনারেটর থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস বানায়, যেগুলি মেনলি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত, এবং এর বেশ একটা ওয়াইড কাস্টমার রেঞ্জ রয়েছে, যেখানে এ খুবই ভালো প্রোডাক্ট বানায় এবং এর একটা নাম ডাকও রয়েছে। এর মার্কেট ক্যাপিটাল যদি আমরা দেখি তাহলে 14,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ রয়েছে, মানে এটা একটা মিড ক্যাপ কোম্পানি, এটা লার্জ ক্যাপ এখনও হয়নি, কারণ সেই জন্য আমি এটাকে আন্ডারডগ বললাম। লার্জ ক্যাপ হতে এর বেশি দিন হয়তো সময় লাগবে না। যদি আমরা 5 বছরের যদি প্ল্যানিং করি তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো জোনে রয়েছে। যদি আমরা স্টক পি দেখি তাহলে 32 দেখবো, যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখি তাহলে 36 দেখবো, তার মানে আন্ডার ভ্যালুড। যদি আমরা আরওসি দেখি 27% দেখবো, যদি আমরা আরওই দেখি 21% দেখবো, তার মানে দুটোই খুব ভালো পজিশনে রয়েছে। কোম্পানি ফেস ভ্যালু 2 টাকা রয়েছে, ফার্দার স্প্লিট হলে খুব বেশি 1:2তেই স্প্লিট হবে, এর থেকে বেশি স্প্লিট হওয়ার কোনো চান্স নেই। কোম্পানির যদি আমি আর্নিং পার শেয়ার দেখি তাহলে 54 রয়েছে, যেটা একটু আমার কম মনে হচ্ছে এই মুহূর্তে। কারেন্ট মার্কেট প্রাইস 1700 আছে, কিন্তু এটাই আর্নিং পার শেয়ারটা একটু কম রয়েছে। হয়তো কোম্পানিতে আর্নিং পার শেয়ার আরও বাড়বে, কোম্পানি হয়তো সেলফের ভেতরে বেশি ইন্ডালজ রয়েছে, আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে, সেসব কারণে হয়তো কোম্পানি আর্নিং পার শেয়ার এই মুহূর্তে একটু কম রয়েছে, কিন্তু কোম্পানির যে প্রফিট পোর্টফোলিওটা রয়েছে সেটা অনেকটাই বেটার। দেখো, যদি কোম্পানির প্রফিটের কথা বলি তাহলে 2020-তে এর নেট প্রফিট ছিল 72 কোটি টাকা, ঠিক আছে। তারপরে ছিল 162 কোটি টাকা, তারপরে 94 কোটি টাকা, তারপরে 236 কোটি টাকা, তারপরে 350 কোটি টাকা, তারপরে অলরেডি 12 মাসে 434 কোটি টাকা হয়ে গেছে। তার মানে আমরা যদি দেখি তাহলে পরে আমরা একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ ইন দ্য প্রফিট আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে। যদি তার প্রফিট বাড়তে থাকে তাহলে তার গ্রোথটা খুব এক্সপোনেনশিয়াল হয়। আজকে হয়তো সবার কাছে এই স্টকটি সম্পর্কে নলেজ নেই, সবাই হয়তো এই স্টকটি সম্পর্কে জানছে না, বুঝছে না কিংবা ভ্যালু দিচ্ছে না। এই মুহূর্তে যারা এই কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু বুঝতে পারবে এবং ফিউচারের স্কোপটাকে বুঝতে পারবে, তারা যদি এই মুহূর্তে এন্ট্রি নেয় এইসব শেয়ারে এবং একটু যদি ওয়েট করতে হয়, একটু লং পিরিয়ডে যদি ওয়েট করে, তাহলে এগুলো মাল্টিপ্যাকার হয়। যদি যারা 3 মাস 2 মাসের জন্য কথা ভাবছো তাদের জন্য লটস অফ শেয়ার পড়ে আছে, যারা ভালো ভালো কোম্পানিতে সুইং ট্রেড করতে পারো। কিন্তু এই কোম্পানিগুলো মেনলি সুইং ট্রেডের জন্য না, এগুলো হচ্ছে একটু লম্বা সময় ধরে হোল্ড করার জন্য। তাহলে পরে তোমার গ্রোথটা এক্সপোনেনশিয়াল হবে। তুমি যে টাকাটা ইনভেস্ট করছো সেটা যাতে এক্সপোনেনশিয়াল হয় সেটাই হচ্ছে চেষ্টা।
যদি আমি প্রোমোটার হোল্ডিং দেখে তো 65% প্রোমোটার হোল্ডিং রয়েছে এবং ফরেনার হোল্ডিং 5% রয়েছে এবং ডোমেস্টিক হোল্ডিং 10% রয়েছে। 65% একটু বেশি হোল্ডিং রয়েছে, হয়তো আগামী দিনে কোম্পানি কিছু পরিমাণ নিজের পার্সেন্টেজ প্লেজ করতে পারে ফান্ড রেজিংয়ের জন্য, সেক্ষেত্রে খুবই ভালো। যতক্ষণ অবধি কোম্পানি প্রোমোটার হোল্ডিং 40 to 45% উপরে রয়েছে, ইটস আ গুড থিং। যদি চার্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে 50 দিনের চার্ট, 200 দিনের চার্ট এবং কারেন্ট মার্কেট প্রাইস একটা জোনে রয়েছে। তবে একটা জিনিস আমি বলে দিই, এখানে 50 দিনের চার্টটা কিন্তু উপরের থেকে আসছে, 200 দিনের চার্টটা নিচের থেকে যাচ্ছে। তার মানে এখানে একটা নেগেটিভ ক্রস ওভার হতে পারে যে স্টকটি আরেকটু বেশি কনসোলিডেট হলো। সেক্ষেত্রে একবারে যদি কেউ ইনভেস্ট করতে চাও সেটা মোটেই রেকমেন্ডেড না। বারে একটু সময় ধরে ইনভেস্ট করতে পারো, 1 মাস কিংবা 2 মাসের ফেজে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারো, তাহলে ইউ উইল গেট দ্য বেস্ট অ্যাভারেজ। কারণ যদি মার্কেট ফার্দার ডাউন হয় তাহলে তুমি লোয়ার অ্যাভারেজ করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমি একটু ওয়েট করে ইনভেস্ট করবো, তাহলে তুমি ওয়েট করে ইনভেস্ট করতে পারো। যখন গোল্ডেন ক্রস ওভার তৈরি হবে, যেটা সম্পর্কে একটু আগে বললাম, সেই রকম সিচুয়েশানে যদি তুমি ভালো মতন ইনভেস্ট করো তাহলে পরে খুব কম সময় একটু ভালো রিটার্ন তোমার জেনারেট হবে। নেক্সট যে কোম্পানি সম্পর্কে কথা বলো সেটি হচ্ছে গ্র্যাভিটি ইন্ডিয়া। এটি বিভিন্ন ধরনের অ্যালয় এবং মিনারেলকে রিফাইন করে, অ্যালুমিনিয়াম রিফাইন করে, লেড রিফাইন করে, প্লাস্টিক রিফাইন করে, এই ধরনের জিনিসের প্রতি এদের এক্সপার্টিস রয়েছে। এবং কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি তাহলে এটি একটি মিড ক্যাপ কোম্পানি, 13,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। এই মুহূর্তে 1778 টাকায় ট্রেড করছে। কোম্পানি হাইয়েস্ট গেছে 2700 টাকা অবধি, এর লাস্ট 52 উইক্সে হাই গেছে। কোম্পানির পি হচ্ছে 45 এবং কোম্পানি ইন্ডাস্ট্রি পি হচ্ছে 29। তার মানে আমি বলতে পারি একটি স্লাইটলি ওভার ভ্যালুড, কিন্তু কোম্পানির আরওসি এবং আরওই দুটি ভালো। আরওসি হচ্ছে 27% এবং আরওই প্রায় 33% রয়েছে। কোম্পানির যদি আমরা ডেট টু ইকুইটি দেখি তাহলে পরে 0.6% রয়েছে, যেটা প্রায় 1-এর থেকে কম, মানে রেশিওটা 1-এর থেকে কম, সেটা একটা অ্যাকসেপ্টেবল নাম্বার। যদি এখানে ইপিএস দেখি তো ইপিএস একটু কম রয়েছে, 40 রুপিস ইপিএস রয়েছে। এই মুহূর্তে কোম্পানি 1700 টাকায় যখন ট্রেড করছে সেই ক্ষেত্রে 40 রুপিস একটু কম মনে হচ্ছে। তবে এর যে প্রফিট যেটা করেছে লাস্ট 2 বছরে, সেটা অনেকটাই ভালো প্রফিট করেছে। 2020-তে যদি নেট প্রফিট দেখে তাহলে 37 কোটি টাকা, 2021-এ 57 কোটি টাকা, তারপরে 2022-এ 148 কোটি টাকা, 2023-এ 204 কোটি টাকা, 2024-এ 242 কোটি টাকা এবং অলরেডি 287 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। তার মানে আমরা একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখছি, ধীরে ধীরে কোম্পানি প্রফিট বাড়ছে, যেটা একটা খুবই ভালো জিনিস। যখন কোনো মিড ক্যাপ কোম্পানিতে প্রফিট ভালো হয় সেটা খুবই তাড়াতাড়ি এক্সপ্যান্ড করার ক্ষমতা রাখে। যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে আমরা দেখবো যে 59% প্রোমোটারদের কাছে রয়েছে, ফরেনারদের কাছে 14% রয়েছে, ডোমেস্টিক বায়ারদের কাছে রয়েছে 5.41% এবং রিটেলারদের কাছে 19.83% রয়েছে। তার মানে রিটেলাররা মাত্র 20% নিয়ে খুশি রয়েছে। আগামী দিনে হতে পারে যে কোম্পানি নিজের কিছু পরিমাণ অংশ প্লেজ করে আরও বেশি হয়তো ক্যাপিটাল কিংবা ফান্ড যদি জোগাড় করতে হয় সেটা কোম্পানি অনায়াসেই করতে পারবে। কোম্পানি যদি চার্টে আমরা দেখি তো কোম্পানির চার্টের দিকে দেখতে গেলে আমরা জিনিস ক্লিয়ার যে 3টে লাইন, মানে 200 ডেজ মুভিং অ্যাভারেজ, 50 ডেজ মুভিং অ্যাভারেজ এবং কারেন্ট মার্কেট প্রাইস একই রেঞ্জে রয়েছে। কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে ধীরে ধীরে ইনভেস্ট করতে হবে, একবারে ইনভেস্ট করাটা ঠিক হবে না। বিভিন্ন ফেজে যদি ইনভেস্ট করা যায় এবং মার্কেট যেভাবে আমাদের রিকভার করছে সেই অনুযায়ী যদি আমরা ইনভেস্ট করি কোম্পানিতে, তাহলে পরে আগামী দিনে আমাদের একটা ভালো রিটার্ন দিতে পারে। যদি আমি টার্গেটের কথা বলি তাহলে টার্গেট সবার প্রথমে যে রেঞ্জটা বেরিয়ে আসে সেটা হচ্ছে 2400 টাকার একটা রেঞ্জে বেরিয়ে আসছে এবং তারপরে 2600 থেকে 2700 টাকা একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। যদি কেউ লং টাইমে হোল্ড করে তাহলে এটা মাল্টিব্যাগার একটা কোম্পানি হতে পারে। কারণ এই ধরনের কোম্পানি যে খুব বেশি রয়েছে আমাদের দেশে তা নয়, খুব যে কম্পিটিশন তা নয়। এই সেক্টরটা একটু অন্যরকম, মিনারেল সেক্টর একটু অন্যরকম। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, বিভিন্ন দেশের সাথে যেরকম জিওপলিটিক্যাল সম্পর্কগুলো ভালো থাকবে এইসব কোম্পানিগুলো ভালো চলবে, কারণ এগুলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানির ব্যাপার থাকে। যেহেতু মিনারেলস নিয়ে কাজ, নিজের ডোমেস্টিক বায়ার যে খুব বেশি হবে সেটা নয়, বিদেশেও এরা রপ্তানি করে। তো আজকে ভিডিওতে এই 5টি শেয়ার তোমাদের জন্য নিয়ে এসি। এই শেয়ারগুলো যদি ইনভেস্ট করতে হয় কিংবা যদি এই শেয়ারগুলিকে পোর্টফোলিওতে ওয়াচলিস্ট রাখতে হয় সেটা তোমরা রাখতে পারো। অবশ্যই তার জন্য নিজস্ব অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে এতটুকু।